17 বছর ঢাকা লন্ডন যৌথ প্রযোজনায় বিএনপি একটি কার্ড উদ্ভাবন করেছে যার নাম ফ্যামিলি কার্ড। কিন্তু এই কার্ড আরো 4 বছর আগে পুরাতন হয়েছে। শেখ হাসিনার সময় 1 কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু দুর্নীতি আর অব্যবস্থাপনায় সেই প্রকল্প ব্যর্থ হয়। 1 কোটি ফ্যামিলি কার্ড পরিণত হয়েছে স্মার্ট কার্ডে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড। হাসিনার আমলে শুরু হয় স্মার্ট কার্ড আবারও পুরাতন ভার্সন ফ্যামিলি কার্ডে ফিরিয়ে নিয়ে 1 কোটি পরিবর্তে 50 লাখ কার্ড দেওয়ার মহা এক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। মনে করুন 2026 সালের 12 ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো। কেমন হবে সেই বাংলাদেশ? টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য 2031 সাল পর্যন্ত ঘুরিয়ে আনবো। দর্শক, একটা দুঃসংবাদ এখন বিশেষ যে স্ক্রল দেখছি তাতে বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। সেই প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেয়ার তাগিদ মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদন। সত্যি বলছি, কিন্তু কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না। যেই 666 কোটি টাকা ট্যাক্সে, মানে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ কল্যাণ যেগুলো আছে, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে। যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন নাকি আসবেন না, কিন্তু দেখেন কপালে সুখ্যাতি ছিল, সরকার পতন হয়ে গেল, তিনি দেশে আসলেন। আসার পর তিনি তার যেই কি বলা হয় গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে 666 কোটি টাকা একটা অভিযোগ ছিল, লুটপাট বা ট্যাক্স মাফ, এরকম নানানভাবে শব্দটা ছিল। তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে, বিএনপি আসলে কি ওনার বিচার হবে? জি, তারেক রহমান বলছেন, মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। এই বিষয়কে বিশ্বাস করবেন। বর্তমান বাংলাদেশের যে রাজনীতিটা, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তার আশেপাশে, সরকারের মধ্যে এবং আশেপাশে যে সমস্ত মানুষদেরকে দেখা যায়, তাদেরকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার ট্রাম্পের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে যাচ্ছে। এদিকে আবার সাজিদ আলম এবং নাহিদ গ্রেফতার। দর্শক শ্রোতা, তাহলে কি নির্বাচন হবে? কি হতে যাচ্ছে? দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। যত যাচ্ছে রাশেদ খান বুঝতে পেরেছে বিএনপির ভয়ঙ্কর ফাঁদে একুল উকুল সবই হারিয়েছেন তিনি। বিএনপির স্বতন্ত্র প্রার্থীর তাণ্ডবে রাশেদ খান নির্বাচনের মাঠে কোন ঠাসা হয়ে পড়েছে। একই অবস্থা গণ অধিকার পরিষদ নামে কথিত এই রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরু সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত বিদ্রোহী প্রার্থীকে বলা হয়েছে পার্থের লোকজনকে পিটিয়ে পাঠিয়ে যদি জিতে আসতে পারো তাহলে আবারও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। সেই আশ্বাসী ভোলা এক আসনে প্রতিদিনই চলছে বিএনপি আর জোট প্রার্থী পার্থের দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ। নির্বাচনের জোটে আসা প্রার্থীদের সাথে বিএনপি যে প্রতারণা করেছে তাতে এই দলের সাথে ভবিষ্যতে কেউ জোট করবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দীর্ঘ 17 বছর ঢাকা লন্ডন যৌথ প্রযোজনায় বিএনপি একটি কার্ড উদ্ভাবন করেছে যার নাম ফ্যামিলি কার্ড। কিন্তু এই কার্ড আরো 4 বছর আগে পুরাতন হয়েছে। শেখ হাসিনার সময় 1 কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু দুর্নীতি আর অব্যবস্থাপনায় সেই প্রকল্প ব্যর্থ হয়। 1 কোটি ফ্যামিলি কার্ড পরিণত হয়েছে স্মার্ট কার্ডে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড। হাসিনার আমলে শুরু হয় স্মার্ট কার্ড আবারও পুরাতন ভার্সন ফ্যামিলি কার্ডে ফিরিয়ে নিয়ে 1 কোটির পরিবর্তে 50 লাখ কার্ড দেওয়ার মহা এক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। মনে করুন 2026 সালের 12 ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো। কেমন হবে সেই বাংলাদেশ? টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য 2031 সাল পর্যন্ত ঘুরিয়ে আনবো। বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসেই তাহলে আমরা যে বাংলাদেশকে দেখব তার একটা প্রতিচ্ছবি আজকের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করা হবে। মনে করুন 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ধানের শীষ বিজয়ী হলো এবং বিএনপি সরকার গঠন করলো। তাহলে বিএনপি 12 তারিখে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কেমন হবে তার ভবিষ্যৎ সরকার, সেটা বুঝতে হলে তার অতীত ইতিহাস একটু দেখে আসতে হবে। আওয়ামী লীগের 15 বছর ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় থাকার যে থিওরি, সেটার উদ্ভাবক ছিল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর 1996 সালে প্রথম নির্বাচিত কোনো সরকারের 5 বছর পূর্ণ হয়। কিন্তু ক্ষমতার 5 বছর পূর্ণ হবার পরেও বিএনপি নির্বাচন দিতে গড়িমসি শুরু করেন। ফলশ্রুতিতে জামাত, আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলো 1996 সালের 15 ফেব্রুয়ারির সেই পাতানো নির্বাচনকে বয়কট করে। কিন্তু সংকটের সমাধান না করে বিএনপি জোরপূর্বক এক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার চেষ্টা চালায়। সে নির্বাচনের পর সরকার গঠন করলেও বিএনপি 3 মাসের বেশি টিকতে পারেনি। একই বছরের 12 জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয়। এরপর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দল 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেয় এদেশের মানুষ।
2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার 5 বছর ক্ষমতায় থাকার পর আবারও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে বিএনপি। বিচারপতি কে এম হাসানকে নিয়ে নানা ধরনের নাটকীয়তার পর বিএনপি পন্থী শিক্ষক ইয়াজউদ্দিন আহমেদকে একাধারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপতির পদে বসানো হয়, কিন্তু নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন পূরণ হয়নি বিএনপির। 2006 সালের জানুয়ারির 11 তারিখে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে বহুল আলোচিত 111 সরকার। বাংলাদেশের ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে যায়। দলটি আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো, বিদ্যুৎ খাতের লাগামহীন লুটপাট, বিদেশে টাকা পাচারের কালিমা এখনো দগদগে হয়ে আছে বিএনপির কপালে। তবে আগের সে বিএনপির এখন নাবিক পাল্টেছে। নতুন দলীয় প্রধানের হাতে বিএনপির নতুন নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশ পরিচালনায় কতটা সফল হবে তার কিছুটা ধারণা পেতেই আমাদের আজকের এই ভবিষ্যতের পথে বিচরণ। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। বিএনপি 2031 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের চিত্র কেমন হবে চলুন তার একটা নমুনা দেখা যাক। বিএনপির মনোনয়ন থেকে শুরু করে প্রার্থী বাছাই, জোট গঠন, প্রচারণা, প্রতিশ্রুতির সবখানি শুভঙ্করের ফাঁকি। আমরা প্রথমেই বিএনপির মনোনয়ন বন্টন নিয়ে অনুসন্ধানে শুরু করব, যেখানে বিএনপি খোদ নিজেদের দলের নেতাদের সাথেই মহাপ্রতারণা করেছে। এটা নির্বাচনী জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। বিএনপিতে ত্যাগী নেতাদের বেশিরভাগ মনোনয়ন পায়নি। অন্তত অর্ধেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাৎ, দখলবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারপরেও তাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই মনোনয়ন প্রক্রিয়া থেকেই শুরু হয়েছে দুর্নীতি। একজনকে মনোনয়ন দিয়ে টাকা নেওয়া হয়েছে একাধিক নেতার কাছ থেকে, যাদের অনেকেই মনোনয়ন না পেয়ে এখন টাকা উদ্ধারে কঠিন যুদ্ধ করে যাচ্ছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন নমিনেশন পদপ্রার্থী ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী। আমার প্রচারণা দেখে জনাব কয়সার আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি, উনি আমাকে যেভাবে হোক আমার নাম্বারটা সংগ্রহ করে এবং আমার সঙ্গে সে যোগাযোগ করে সে আমাকে বলে যে উত্তরবঙ্গের নমিনেশনের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশনের যে ফাইল তার কাছে, তো এই বারাচারকেট একজন অভিভাবক দরকার। এই অভিভাবকের সন্ধানে তারা করতেছে, কিন্তু ভালো কোনো অভিভাবক পাচ্ছে না। তারা আমাকে পছন্দ করে চয়েস করেছে, সেটা আমাকে নমিনেশন দিতে চায়। তো পার্টি ফান্ডে আমাকে 3 কোটি টাকা দিতে হবে। সে জনাব তারেক রহমান খুব ঘনিষ্ঠ পছন্দ কাছের লোক, আমি বিশ্বাস করি এবং আমি তাকে 65 লক্ষ টাকা আমার আত্মীয়দের মাধ্যমে তার 2টা অ্যাকাউন্ট আমার দেয়, সে অ্যাকাউন্টে জমা করি। দেখলাম 1 মাস পার হয়ে গেল, পারে না। তো বুঝতে পারছি সে বারণী আমার সাথে ফ্রড করেছে। এই চিত্র প্রায় বিএনপির প্রতিটি আসনেই। কোথাও টাকা দিয়ে ব্যর্থ হয় ত্যাগী নেতারা, মনোনয়ন পাননি, কোথাও টাকা দিয়ে মনোনয়ন পেয়েছেন, আবার কোথাও আম ছালা দুটোই হারিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাকে বিশ্বাস করবেন? বর্তমান বাংলাদেশের যে রাজনীতিটা, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তার আশেপাশে, সরকারের মধ্যে এবং আশেপাশে যে সমস্ত মানুষদেরকে দেখা যায়, তাদেরকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? কয়েকদিন আগে দেখলাম যে সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা, কয়েকজন বলতে আটজন উপদেষ্টা, তারা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন, স্বয়ং পুলিশের আইজিপি সহ সবুজ পাসপোর্টের জন্য আবেদন করছেন। গুঞ্জন উঠছে তারা পালানোর ব্যবস্থা করতেছেন। কিন্তু দেখেন, উপদেষ্টা পরিষদে ছিলেন একজন তরুণ নেতা নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক। তিনি যখন উপদেষ্টা ছিলেন, তার পিএসের বিরুদ্ধে 500 কোটি টাকার একটা এদিক সেদিকের একটা অভিযোগ করছিল। যাই হোক, তারপরে যখন দেখলাম যে উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক পদে তিনি নিযুক্ত হলেন, মানে রাজনৈতিক দল গঠন করলেন, তখন কিন্তু মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, তিনি একজন ছাত্র বা যেভাবে কথা বলতেছেন, রাজনৈতিক দল গঠন করছেন, মানে দেশেই থাকবেন, এরকম একটা আশা বা এরকম একটা বিশ্বাস কিন্তু অনেকের মধ্যেই জমছিল। কিন্তু আজকে দেখেন, নির্বাচনের 2 দিন আগে যে তথ্যগুলো আমাদের সামনে আসতেছে, সেটা রীতিমতো এই তরুণ নেতাদের, মানে এই একজনের বিষয় কেন্দ্র করে সকল তরুণ নেতাদের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রশ্ন বা সন্দেহটার উদয় হইতেছে যে তারা কি আদৌ গোপনে গোপনে সবাই এরকম করে আছে কিনা। দেখেন, নিউজের শিরোনামটা আপনাদেরকে বলি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সেটা হচ্ছে, নাহিদ ইসলামকে তো আপনারা চেনেন, এনসিপির আহ্বায়ক। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট, এটা আদালতে রিট করছে জাতীয় পার্টির একজন এমপি পদপ্রার্থী শামীম হাসান নাম, তিনি আদালতে রিট করছেন। কি রিট করছেন? নাহিদ হাসানের প্রার্থিতা বাতিলের জন্য। কি জন্য বাতিল করতে হবে? তার দ্বৈত নাগরিকত্ব আছে। দ্বৈত নাগরিকত্ব কি? 2 দেশের নাগরিক তিনি, যেমন ধরেন বাংলাদেশের নাগরিক আর একটা দেশের নাগরিকত্ব তিনি গোপনে গোপনে নিছেন। কোথায় নিচ্ছেন, কোন দেশে, কিভাবে নিচ্ছেন, সেইটাতে আসবো। তার আগে রিটে কি বলা আছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। রিটকারীর আইনজীবী বলেন, শামীম আহমেদ যিনি রিট করছেন, উনি ঢাকায় 11 আসনে জাতীয় পার্টির একজন মনোনীত প্রার্থী। উনি, অর্থাৎ শামীম আহমেদ, নাহিদ ইসলামের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন। তিনি ওনার, অর্থাৎ নাহিদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন, নাহিদ ইসলাম একজন দ্বৈত নাগরিক, যিনি এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
তিনি উপদেষ্টা অর্থাৎ নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অফ ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তা তিনি গোপন করেন, যা সংবিধানের 66 অনুচ্ছেদ 2 এর গ এর সরাসরি লঙ্ঘন। এই অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। এখন বলতে পারেন যে নির্বাচনের আগে যদিও এনসিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, যে বিএনপির দিকে অভিযোগ তোলা হয়েছে যে বাড়ি সত্যি বলছি কিন্তু কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না কো। যেই 666 কোটি টাকা ট্যাক্সের মানে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ কল্যাণ যেগুলো আছে, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে, যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আসবেন নাকি আসবেন না, কিন্তু দেখেন কপালে সুখ্যাতি ছিল, সরকার পতন হয়ে গেল, তিনি দেশে আসলেন। আসার পর তিনি তার যেই কি বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে 666 কোটি টাকা একটা অভিযোগ ছিল, লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে শব্দটা ছিল। তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে, বিএনপি আসলে কি ওনার বিচার হবে? জি, তারেক রহমান বলছেন, মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান, ডক্টর ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে। ভাবা যায় বিষয়টা। তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া, না, জনাব তারেক রহমান ঠিক আছে, তবে ওনার আরেকটা পরিচয় আছে, ওনাকে কেউ কেউ বলে থাকেন আম তারেক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন। এবারে নির্বাচনী জনসংযোগে ঢাকা 12 আসনের তিনি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ তারেক আমজনতা দলের সদস্য সচিব, তিনি এই কথাগুলো বলছেন। আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশে যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে, অথবা ধরেন এনসিপি বা আরো বিভিন্ন ইস্যুতে কথা বলে, কেউ কেউ তাকে বিএনপির চালাচামুন্ডা বলেন, কেউ কেউ ভাবেন যে তিনি মানে বিএনপির পক্ষে কাজ করছেন, বাট তিনি রাজনীতিভাবে হয়তো আলাদা একটা দল তৈরি করেছেন। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি। যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন গেল কয়েক মাস আগে, তখনও এই আমতারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন। এই নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন, এমনকি ডক্টর ইউনূস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলওয়েজ সোচ্চার। তো হঠাৎ করে সেই তারেক আমতারেক বা জনাব তারেক রহমান, অনেকে আমতারেক বলেন, তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে আমতারেক বলেন। তো তিনি মনে করছেন ডক্টর ইউনূসের যে 666 কোটি টাকা এই সরকারে তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলা টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল, বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো, আর বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো, ইউনিভার্সিটি, জনশক্তি, অনেক কিছু। দেখেন ডক্টর ইউনূসের একটা বড় বোকামি ছিল, আমি এটা মনে করি বি অনেস্টলি, যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর 18 মাসে আপনার বিরুদ্ধে যে 666 কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে, উনি লাইসেন্স নিয়ে নিয়েছেন, তারপরে স্টার্লিং বাংলাদেশে ঢুকাই ফেলছেন, এটা গ্রামীণের সাথে কানেক্টেড। তো দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন, রাষ্ট্রীয় মান মর্যাদা সম্মান, দেশে বিদেশে সফর, খানা পিনা, মানে আর 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসনামলে পাইছে? পায় নাই। তবে আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর। কেন কষ্টকর ওনার বিচার করা? কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতাতে আসুক, তারা ডক্টর ইউনূসকে এভাবে বিচারের মুখোমুখি করবে এটা আমার মনে হয় না। বলে কেন মনে হয় না? এটা মনে হয় না ভাই, কারণ এলিটদের মধ্যে একটা খেলা আছে। তো যদি আওয়ামী লীগ কখনো আসে, 50 বছর পরে আসুক, তিনি যদি জীবিত থাকেন ডক্টর ইউনূস, ওনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করবে, কারণ গ্রামীণ ব্যাংকের সাইজ করারও চেষ্টা করা হয়েছিল। তো তারেক রহমান যে সকল কথা বলছেন, তিনি যদি এমপি হন আর কি, এখন তিনি এমপি হলেও সংসদে কথা বলবে, এটাও সঠিক। সেখান থেকে আবার কোন দিকে কি মন নেয় দেখা যাক কি হয়। ভালো থাকুন দর্শক, একটা দুঃসংবাদ। এখন বিশেষ যে স্ক্রল দেখছি, তাতে বলা হচ্ছে যে নির্বাচনকে ঘিরে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা। সেই প্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা নেয়ার তাগিদ মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদন। মন্ত্রী পরিষদ বিভাগের এই প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সারা দেশের ডিসিদের রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে মন্ত্রী পরিষদ বিভাগ রিপোর্টটি তৈরি করে। তার মানে জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে যে রিপোর্টগুলো আসছে বিভিন্ন জেলার, 64টা জেলা, সেই 64টি জেলার ডিসিদের প্রতিবেদন তারা পাঠিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগে। কারণ তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রী পরিষদ বিভাগ যখন বলছে সারা দেশের ডিসিদের রিপোর্টের আলোকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা রয়েছে নির্বাচনকে ঘিরে, বিশেষ নিরাপত্তা, তার মানে এখন পর্যন্ত দৃশ্যত কোনো সংঘাতের চিত্র না দেখা গেলেও শেষ মুহূর্তে ভোট কেন্দ্র দখল, নিয়ন্ত্রণ এবং জাল ভোটের যেই শঙ্কাটা বিভিন্ন রাজনৈতিক দল করছে, তার একটা প্রভাব যদি পড়ে তাহলে
যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, বিএনপি এবং জামাত, অথবা জামাত স্বতন্ত্র প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী ভার্সেস বিএনপি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সেই শঙ্কাটা করা হচ্ছে। যদিও গতকালকে থেকে একেবারে তৃণমূলে বিভিন্ন স্থানে সেনাবাহিনী তার অবস্থান নিয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও হয়তো আজকের মধ্যে পুরোটা তারা ডিপ্লয় হবে। তারপরেও যখন নাকি এই ধরনের একটি প্রতিবেদন আসে সরকারের তরফ থেকে, তখন একটা শঙ্কা জাগে যে এখন পর্যন্ত যে নির্বাচনের পরিবেশটা অক্ষুণ্ণ রাখা হলো, সেটা যদি ব্যাহত হয়, নির্বাচনটা যদি অন্তত 20-50টা আসনে যদি গোলযোগ দেখা দেয়, তাহলে কিন্তু বলা যায় যে নির্বাচনটা পরাজিত হবে। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভালো নির্বাচন হলো কিনা। সেই ভালো নির্বাচনের পরীক্ষায় সরকার যদি উত্তীর্ণ হতে না পারে, রাজনৈতিক দলগুলো যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে কিন্তু বিপদের কোনো শেষ নেই, এবং এই বিপদটা কিভাবে অতিক্রম করবে আমি ঠিক বুঝতে পারছি না। সেই কারণে বেশ শঙ্কা জাগলো হঠাৎ করেই যখন নাকি বিশেষ খবরে প্রকাশ হচ্ছে যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে নির্বাচনকে ঘিরে। তবে আরেকটু বিস্তারিত তথ্য যে কোথায় কোথায় এই জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি বিশদ বিবরণ দেওয়া যেত, তাহলে হয়তো তার এগেনস্টে এখনই স্টেপ নেওয়া যেত, বা এখনো সময় আছে বলা যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার মানে বিজয়টা প্রার্থী দলের চেয়ে বিজয়টা হওয়া দরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।